Hello dear, welcome to our YouTube channel Right Direction. Today we're gonna discuss about completing sentence. But my request to you, please subscribe our channel and press the red button so that you're gonna get every notification, every videos I upload you. কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা আগে আমাদের জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্স যে প্রশ্ন আসে সেটা কিভাবে আসে। আজকে আমরা জানব কত ধরনের অথবা কত প্রকারের কমপ্লিটিং সেন্টেন্সের কোয়েশ্চেন আসতে পারে। এই দেখেন, কমপ্লিটিং সেন্টেন্স সাধারণত ইংরেজি প্রশ্নে দুই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স আসে। এক নম্বর হচ্ছে রুল বেসড র্যান্ডমলি। আমি আবার বলি, রুল বেসড র্যান্ডমলি। দুই নম্বর হচ্ছে রুলস স্লাইড ন্যারেটিভলি। অনেকের কাছে এই জিনিসটা নতুন মনে হচ্ছে, আর অনেকেই ভাবতেছেন যে কলেজে বা স্কুলে আমরা আমাদের টিচাররা যখন লেকচার দেয় সরাসরি কমপ্লিটিং সেন্টেন্সে চলে যায়, অথবা সরাসরি বইয়ে চলে যায় যে তোমরা এই বই খুলো, এত নং পেজ খুলো, অথবা এই রুলটা তোমরা খাতায় নোট করো, অথবা সরাসরি আলোচনায় চলে যায়। আমার এখানে একটু ব্যতিক্রম, আমি সরাসরি আলোচনায় যাব না, রুল বেসড র্যান্ডমলি এবং রুল স্লাইড ন্যারেটিভলি। এখন আমি আপনাদের সাথে কথা বলবো এই দুইটা বিষয় নিয়ে, ক্লিয়ার করবো আগে রুল বেসড র্যান্ডমলি জিনিসটা কি এবং রুল স্লাইড ন্যারেটিভলি এই বিষয়টা কি। এই দুইটা বিষয় যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, যে কোনো প্রশ্নে উত্তর করার জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন এবং কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আপনার কনফিডেন্স দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে দুই রকমের যে প্রশ্ন আসে এগুলো কি কি। তাহলে প্রথমটা কী ছিল? রুল বেসড র্যান্ডমলি। অর্থাৎ এখানে প্রশ্নকর্তা আপনার কাছে রুলগুলো জানতে চাইব। 5টা প্রশ্ন থাকবে, এখানে আপনার রুল কাজে লাগাতে হবে। এক্সামিনার জানতে চাইবে আপনি গ্রামাটিক্যালি কতটা এক্সপার্ট। এখানে কোনো সিকোয়েন্স থাকে না, কোনো ঘটনা থাকে না, নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা থাকে না, প্রশ্নের কোনো সামঞ্জস্যতা নেই। প্রথম প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন থেকে তৃতীয় প্রশ্ন, এরকম কোনো সামঞ্জস্যতা নেই। তবে প্রত্যেকটা সেন্টেন্সেই একটা করে রুল থাকে এবং ওই রুলটাই আপনার কাছ থেকে ওরা নিবে এবং আপনি রুল হিসাব করে সেন্টেন্স তৈরি করে ফেলেন। রুলস বেসড র্যান্ডমলির একটা প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই প্রশ্নটা হচ্ছে, দেখেন, প্রথমে আমি লিখলাম হি ওয়ার্কস হার্ড সো দ্যাট। এই দেখেন, সো দ্যাটের একটা রুল আপনার কাছ থেকে ওরা নিতে চাচ্ছে। তারপরে দেখেন ইট ইজ হাই টাইম। এই পুরো সেন্টেন্সটাই একটা রুল, এটার স্ট্রাকচারটা আপনার কাছ থেকে ওরা নিতে চাবে। তারপর দেখেন ইফের একটা রুল এখানে আপনার সামনে উপস্থাপন করছে, আপনার কাছ থেকে রুলটা নিতে চাচ্ছে। তারপর নো সোনার হ্যাড। তাহলে এই যে নো সোনার হ্যাড, এটার একটা রোল আছে, ওইটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছে আপনি ওটা পড়ছেন কিনা। তারপর দেখেন লেস্ট, LEST, লেস্ট। এই লেস্টের একটা নিয়ম আপনার কাছ থেকে ওরা জানতে চাচ্ছে এবং প্রত্যেকটা লাইন দেখেন, একটা লাইনের সাথে আরেকটা লাইনের কোনো সম্পর্ক নাই। হি ওয়ার্কস হার্ড, এখানে বললো সে কঠোর পরিশ্রম করে। এখানে বললো এখনই উপযুক্ত সময়। এখানে বললো তুমি যদি ইংরেজি পড়ো। এখানে বললো সে আসতে না আসতেই। এখানে বললো দ্রুত হাঁটো নতুবা। এই যে 5টা সেন্টেন্স দিল, প্রত্যেকটা সেন্টেন্স একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই, সেন্টেন্সের কোনো ধারাবাহিকতা নাই, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে রুল দেওয়া আছে। দেখেন, ইট ইজ হাই টাইম নিজেই রুল, ইফ আছে নো সোনার হ্যাড এবং লেস্ট। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট। সো দ্যাট থাকলে কি বসে? সাবজেক্ট, ক্যান, কুড, ভার্ব 1। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে বসে একটা পাস্ট টেন্স ব্যবহার করবেন, সাবজেক্ট ভার্বের পাস্ট টু, ভার্ব 2। ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, উই স্টপড করাপশন, উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। ইফ ইউ রিড ইংলিশ, মানে ইফের একটা নিয়ম আছে, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইফ ইউ রিড ইউ শ্যাল পাস। নো সোনার হ্যাড, এটা হচ্ছে কোনো কাজ করতে না করতেই, আসতে না আসতেই, যেমন ডাক্তার আসতে না আসতেই রোগী মারা গেল, শিক্ষক আসতে না আসতেই স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল, মানে পুলিশ আসতে না আসতেই আসামি পালিয়ে গেল, কমন কথা। এখন দেখেন, নো সুনার হ্যাড হি কাম দেন,
এখানে দেন ব্যবহার করতে হবে আপনাকে। স্কার্সলি হ্যাড হইলে ওয়েন ব্যবহার করবেন। নো সোনার হ্যাড হি কাম দেন আই ওয়েন্ট দেন সামথিং হ্যাপেন্ড। ওয়ার্ক ফাস্ট লেস্ট, লেস্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট শুড ভার্ব ওয়ান, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, মিস দ্য বাস। আসলে আমি রুল আলোচনা করব না, রুল কমপ্লিটিং সেন্টেন্সের বেশি কোনো রুল নাই। মূলত আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে প্রশ্ন দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে রুল বেসড র্যান্ডমলি, মানে একবারে রুলের উপরে আপনাকে থাকতে হবে, রুল ঠিক থাকে অর্থ যেটাই হোক, সেন্টেন্সের ধারাবাহিকতা থাকে না, আপনি আপনার মতো করে গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আপনি আপনার মতো উত্তর করবেন। এবার আমরা শিখব রুল স্লাইড নেগেটিভলি কীভাবে প্রশ্ন আসে। একটা প্রশ্ন দেখাইলেই আপনারা সহজে বুঝে ফেলবেন। রুল স্লাইড নেগেটিভলি এই ধরনের প্রশ্ন সাধারণত আপনার কোনো গ্রামাটিক্যাল রুলস থাকে না, বা একটা থাকে বা খুব হালকা। এখানে গ্রামাটিক্যাল রুলসে যদি আপনি একটু ভুল করেন তাহলেও নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা সিকোয়েন্স থাকে, একটা ধারাবাহিকতা থাকে, প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ঘটনা থাকে, একটা বিষয়ে নির্দিষ্ট বিষয়ে আলোচনা থাকে। তাইলে রুল বেসড র্যান্ডমলি যেটা, মানে 5টা সেন্টেন্সে 5টা রুল থাকবে এবং আপনার এক্সামিনার দেখবে আপনার রুল ঠিক আছে কিনা। আপনি বাক্য যেটাই লেখন অর্থ সামঞ্জস্য লাগবে না। আর রুল স্লাইড নেগেটিভলি যেটার মধ্যে রুল কম থাকে কিন্তু সিকোয়েন্সটা স্ট্রং থাকে এবং প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত একটা নির্দিষ্ট গল্প বা একটা ধারা বর্ণনা থাকে। এখানে আমি একটা প্রশ্ন লিখছি, দেখেন এখানে দেখেন রুলস স্লাইড নেগেটিভলি যে কোয়েশ্চেনটা আসে, দেখেন একটা কোয়েশ্চেন দিছি যে ABCD 4টা লাইন, প্রত্যেকটা লাইনের সাথে একটার সাথে আরেকটা ধারাবাহিকতা এবং সামঞ্জস্য আছে। সিন্স বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, এই লাইনের অর্থ কী দাঁড়ালো? যেহেতু বাংলাদেশ একটি ছোট দেশ, তাহলে এখানে প্রথম লাইন আমার দেশ সম্পর্কে বলছে, বাংলাদেশ সম্পর্কে বলছে। পরের লাইন যদি বলতো যে হি রিডস মোর, তাহলে বুঝতাম যে এটা নেগেটিভলি না, এটা হচ্ছে র্যান্ডমলি। কিন্তু পরের লাইন দেখেন অ্যাজ হার, এই যে হার এটা কিন্তু বাংলাদেশি, এই ধারাবাহিকতা আছে। অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যেহেতু তার অর্থনীতি কৃষির উপর নির্ভর করে। এখন আবার দেখেন কৃষি থেকে আবার পরবর্তী লাইনে চলে আসছে কাল্টিভেশনের উপর। কৃষিকাজ, কৃষি মানে তো চাষাবাদ। এখন দেখেন উই হ্যাভ টু ডেভেলপ কাল্টিভেশন বিকজ, এখন চাষাবাদ কে করবে? কৃষকরা করবে। আবার এটার সাথে এই লাইনের মিল আছে, দেখেন আওয়ার ফার্মার্স ডু নট গেট, আমাদের কৃষকরা পায় না। কি পায় না? ধরেন ডু নট গেট হেল্প ফ্রম দ্য গভর্নমেন্ট, ডু নট গেট ওয়াটার ইন এ প্রপার ওয়ে। তারপরে আপনি আরেকটা সেন্টেন্স দিল ওয়াটার নিয়ে, আরেকটা দিল, মানে একটা ধারাবাহিকতা থাকে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন, এভাবে 5টা সেন্টেন্সের মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। এটা হচ্ছে রুল স্লাইড ন্যারেটিভলি। এখানে আপনাকে একটা ঘটনা বর্ণনা করতে হবে। তাহলে এইটা দেখেন আবার বলতেছি, বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, বাংলাদেশ থেকে আবার আছে হার, এজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, এগ্রিকালচার কাল্টিভেশন, উই হ্যাভ টু ডেভেলপ কাল্টিভেশন বিকজ কাল্টিভেশন আছে ফার্মার, আওয়ার ফার্মার্স ডু নট গেট। পুরোটা ঘটনা কী হলো? বাংলাদেশ একটি স্মল কান্ট্রি। এরপর আপনি উত্তর করলেন আপনার মন মতো এখানে, তবে সিকোয়েন্সটা অবশ্যই মিল থাকতে হবে। এই আপনি যখন উত্তর করবেন, আপনার উত্তরগুলো এইটার সাথে মিলে পুরো একটা প্যাসেজ হবে। সিন্স বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার কাল্টিভেশন, অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, উই নিড টু ইনক্রিজ টেকনোলজি অ্যাবাউট এগ্রিকালচার। তারপর উই হ্যাভ টু ডেভেলপ কাল্টিভেশন বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আওয়ার ফার্মার্স ডু নট গেট ওয়াটার ইন এ প্রপার ওয়ে। তাহলে এখন আমরা জানলাম দুই ধরনের উত্তর আমরা যে করব, উত্তর করার টেকনিক। এখন আরেকটা নতুন জিনিস আপনাদের মাঝে নিয়ে আসবো আমি, যা ইচ্ছা তার লিখতে তার হবে না, উত্তর লেখারও ক্যাটাগরি আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ভাবতেছেন কোনো বইয়ে তো লেভেল দেখলাম না, বইয়ে থাকলে কি আর আমি আসতাম, লাইভে আসতাম, ইউটিউবে আসতাম? লেভেল 1, লেভেল 2, লেভেল 3 মানে হচ্ছে আমাদের সমাজের স্টুডেন্টের লেভেল। লেভেল 1 বলতে আমি বোঝাচ্ছি যারা প্লাস 70 আপ, 80 আপ নম্বর পেতে চায়। লেভেল 2 যারা 60, 70 হলেই হবে, 50 আপ। আর লেভেল 3 যারা শুধুমাত্র দেশের স্বার্থে, দশের স্বার্থে, পরিবারের মান বাঁচানোর জন্য পরীক্ষা দিই আমরা, পাস করার জন্য বড় মনের অধিকারী, তারা হচ্ছে লেভেল 3। 3 লেভেলের স্টুডেন্টদের জন্য আমি 3 ধরনের উত্তর রেডি করে রাখছি, ডোন্ট ওয়ারি। দেখেন প্রশ্ন হচ্ছে একটা, হি রিডস
মোর, এটা হচ্ছে প্রশ্ন। হি রিডস মোর, এটা হচ্ছে রোল, সো দ্যাট। এখন আমি এই অ্যান্সার দেখেন কতগুলো অ্যান্সার তৈরি করছি। যারা লেভেল 1-এর স্টুডেন্ট তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, প্রশ্নকর্তা যেই চিন্তা করে প্রশ্ন করছে আপনাকে ওই চিন্তায় উত্তর লিখতে হবে। দেখেন ওই উত্তরটা আপনাকে লিখতে হবে লেভেল 1-এ যারা পড়াশোনা করেন। এই দেখেন হি রিডস মোর, একটা প্রশ্ন সাধারণত আছে যে প্রশ্ন করে হি রিডস মোর, এখানে কিন্তু মোর বলছে, সে বেশি পড়ে। এখন যারা বেশি পড়ে তারা কিন্তু হি গেট জিপিএ 5, তারা কিন্তু জিপিএ 5 পায়। তাহলে তারা লিখবে লেভেল 1-এ যারা, তারা লিখবে হি ক্যান গেট জিপিএ 5। যারা লেভেল 2 তারা দেখেন তারা লিখবে কি হি রিডস মোর, তারা এই মোরের অর্থ তাদের জানার প্রয়োজন নাই, তারা শুধু একটুক পড়লে হবে হি রিডস, সে পড়ে, যাতে করে কেন কি করতে পারে হি ক্যান পাস দ্য এক্সাম। তাহলেও মোটামুটি সামঞ্জস্য আছে যে পড়ার সাথে পাশের একটা সামঞ্জস্যতা আছে, আর এদিক এটা হচ্ছে বেশি পড়ার সাথে জিপিএ 5 পাওয়ার একটা সামঞ্জস্যতা আছে। এখন চলে যায় লেভেল 3, সবচেয়ে মহান স্টুডেন্ট, পড়াশোনা করার ইচ্ছা নাই কিন্তু আসলে দয়ার খাতিরে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে পরিবারের সম্মান রক্ষার্থে শিক্ষকদের মন রাখতে স্কুলে যায়, পড়াশোনা করে, তাদের জন্য আমি সহজ পদ্ধতি নিয়ে এসেছি। লেভেল 3 শুধু রুল মনে রাখবেন, সাবজেক্ট একটা ভার্ব অথবা সাবজেক্ট ক্যান ভার্ব। এই দেখেন 3টা উত্তর, অর্থাৎ লেভেল 3-তে অনেক উত্তর, আপনার মনে যা আছে তাই লিখবেন। লেভেল 3 হি বিকামস হ্যাপি, দেখেন হি রিডস মোর সো দ্যাট হি বিকামস হ্যাপি, হি রিডস মোর সো দ্যাট হি আর্নস মানি, হি রিডস মোর সো দ্যাট হি গেটস জব, হি রিডস মোর সো দ্যাট হি ক্যান বি সাকসেসফুল। লেভেল 1-এ হচ্ছে কি, যারা লেভেল 1-এর স্টুডেন্ট তাদেরকে অনুরোধ করব আপনি প্রশ্নটা পড়ে প্রশ্নকর্তা যে উত্তরটা চাইছে ওইটাই লিখতে হবে আপনাকে। এই জন্য ভালো মানের বই দেখবেন, আপনি বই থেকে কিছু উত্তর ফলো করবেন। লেভেল 2-তে যারা আছেন তারা যদি উত্তর করতে চান তাহলে আপনি একটা নির্দিষ্ট প্যাটার্নে শুধু রুল অনুযায়ী উপযুক্ত শব্দ বসাবেন। আর লেভেল 3-তে আপনি শুধু লিখবেন, সাহস করে আপনি শুধু লিখবেন, আপনার উত্তর হয়ে যাবে। 10টা 12টা বা 15টা রুল আছে কম্পারেটিভ সেন্টেন্সে, বেসিক রুল না, একদিন পড়লেই হবে। আপনি একটা বিশেষ বই থেকে রুলগুলো শিখে নেবেন। আমি নিজেও একটা বই লিখেছি, দেখেন এই যে সু অ্যান্ড সু, আমারই বইয়ে এই যে 94, 94, 95, 94 পৃষ্ঠা, মোট 13টা রুল আমি উপস্থাপন করেছি। এই 13টা রুলের মধ্যে থেকেই আপনি উত্তর করতে পারবেন। তবে যদি সেটা হয় রুল স্লাইড নেগেটিভলি, সেখানে কিন্তু রুল কম, আপনাকে প্রেশার নিতে হবে বেশি এবং সিকোয়েন্স মিলাতে হবে। আর যদি প্রশ্ন আসে রুল বেসড র্যান্ডমলি, আপনি শুধু রুল বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি তুলনা করি আমার কোন প্রশ্নটা আসলে ভালো, আসলে 2টা আসলেই ভালো, একটা আসুক, আই ডোন্ট কেয়ার। কারণত রুল বেসড র্যান্ডমলি আসলে উত্তর করা সহজ, শুধু রুলগুলো জানলেই হবে। আপনি 10টা 12টা রুল শুধু শিখে ফেলেন, আপনার প্রশ্নটা যেভাবে হোক আপনি লিখে দিয়ে আসতে পারেন, ফুল নম্বর পাবেন। আর রুল স্লাইড নেগেটিভলি যেটা সিকোয়েন্সটা মিলাতে হবে, অনেক সময় শব্দের উত্তর খুঁজে পাওয়া যায় না, অনেক সময় আগের সেন্টেন্স অর্থ না বুঝলে পরের সেন্টেন্সটা লিখতে পারি না, রুল জানলেও আমি সিকোয়েন্স মিলাতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আশা করি রুল বেসড র্যান্ডমলি আসুক, রুল স্লাইড নেগেটিভলি না আসুক। তবে 2টাই আপনি লিখতে পারবেন, জাস্ট একটা ভালো বই থেকে কিছু রুল শিখে যান। আগামী ভিডিওতে আমি আপনাদের জন্য এই 12টা রুল নিয়ে আসবো কমপ্লিটিং সেন্টেন্সের। আর এই বলে আমি শেষ করলাম। আবারও অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন এবং ভালো থাকুন, দোয়া করুন। আসসালামু আলাইকুম।